রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদেরকে প্রতিদিনের ন্যায় সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। আমি মূলত আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং খেটে খাওয়া মানুষের জন্য কথা বলি। রাজনীতি আমাদের পেশা হওয়া উচিত না, রাজনীতি হওয়া উচিত দেশ ও জনগণের স্বার্থে। প্রিয় দর্শক, যে বিষয়টা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে কিছুদিন আগে সারা বাংলাদেশে একটা তথ্য আসলো বা একটা খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, চাউর হলো যে শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন, শেখ হাসিনার মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পরেই আমি কাউন্টার একটা দেখতে পেলাম, আমি একটা পোস্ট করলাম ফেসবুকে। সেখানে অনেকেই নিচে কমেন্ট করলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন। তো আমি বিষয়টা পড়ে একটু হাসলাম এবং দেখার চেষ্টা করলাম আসলে কতটুকু সঠিক কতটুকু কি। তো যারা আমাকে এই মেসেজগুলো করছেন তাদের অনেকে আমি চিনি, তারা বাংলাদেশ বিএনপি সংগঠনের সাথে সম্পৃক্ত। এর কিছুক্ষণ পরেই আমার দেখলাম একটা পোস্ট বেশি উঠলো, সেটা হচ্ছে যে বিএনপির ব্যানার করা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তো আমি বিষয়টা বুঝতে পারলাম যে এটা নিয়ে ট্রল হচ্ছে যে শেখ হাসিনা মৃত্যুবরণ করছে, এটা নিছক গুজব ছাড়া আর কিছু নয়। এটা তার কর্মী বাহিনীদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং যেহেতু আমি বাংলাদেশের বর্তমান যারা নিপীড়িত নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদেরকে নিয়ে কন্টেন্ট করে থাকি, তখন আমি ওই পোস্টটাকে, যে পোস্টে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কথা লেখা ছিল, প্রচারে বিএনপির সর্বস্তরের জনগণ বা বিএনপি সমর্থক এভাবে অনেক কিছু লিখে এগুলো আসলো, তখন আমি ওটা আবার তাকে কাউন্টার রিপ্লাই করলাম। এরপরে আমার এখানে আর তাদেরকে করার পরে আমার পোস্টে আর ওই ধরনের পোস্ট আসে নাই। তো আসলে আমি এখন দেখতে পেলাম যে সারা বাংলাদেশে শেখ হাসিনার কথাটা যেভাবে চাউর হয়েছে, সেখানে বর্তমান প্রশাসন বা বর্তমান যে সরকার ব্যবস্থাপনা, তাদের ভিতরে একটা আতঙ্কের চাপ। জীবিত হাসিনার চেয়ে মৃত হাসিনার জন্য তাদের মৃত হাসিনার যে মৃত্যুর যেই হয়েছে, চাউর হয়েছে, সেটা তাদের কারো চিন্তার বেশি বেশি চিন্তিত, মানে চিন্তার মধ্যে ফেলে দিছে। এখন আমি দেখলাম যে জীবিত হাসিনার চেয়ে মৃত হাসিনা পাওয়ার অনেক বেশি। কারণ জীবিত হাসিনা আজ এক কথা বলে, কাল এক কথা বলে, কিন্তু এই জীবিত হাসিনা যে যা জীবিত মানে উনি যে এখনও জীবিত আছেন, তখন অনেকে যেই অপপ্রচারটা চালালেন এটা নিয়ে কারো এত মাথা ব্যথা নেই যে হাসিনা জীবিত আছে। যখন মৃত্যুর খবর শুনলেন বা মৃত্যুর খবর চাউর হলো, তখন সরকারের অধিকাংশ উপদেষ্টা মণ্ডলী আরও বেশি টেনশনে পড়ে গেছে যে হাসিনা তো আনতে পারলাম না, হাসিনা বলছে টুস করে চলে আসবে, ঠুস করে চলে আসবে, ঠুস করে আসবে না ঠাস করে যাইবে। এই যে একটা দিন তাদেরকে পারাপার করতেছে। আমি বলি এখন তো হাসিনা নাই বাংলাদেশে, তো আপনারা এই নাই হাসিনা দেশে, যেখানে হাসিনা নাই সেখানে তাকে কেন প্রাসঙ্গিক করে তুলছেন? কিছুদিন আগে তার ট্রায়ালে যেই বাংলাদেশের প্রধান প্রসিকিউটর বর্তমান সরকারের, তিনি একটি তার সমাপনী বক্তব্য উপস্থাপন করলেন। তিনি সেখানে আগের যেই বিজ্ঞ মনীষীরা ছিলেন, বিজ্ঞানী ছিলেন, যাদেরকে হ্যামলক বিষ পানে মৃত্যুবরণ করেছিল যদিও তারা নির্দোষ ছিলেন, তিনি সেটার একটা উদাহরণ দিলেন। তার উদাহরণে অনেক কিছুর ইঙ্গিত পাওয়া যায় রায়ের মধ্যে কি হতে পারে। কারণ তিনি এই যে মনীষী, আমরা অনেকগুলো মনীষীর কাহিনী, মানে তাদের আত্মজীবন কাহিনীটা আমরা জানি যে যদিও তারা সময়ের কারণে ও তাদেরকে রাষ্ট্রপক্ষ অপরাধী অপরাধী করালেন, কিন্তু মূলত পক্ষে তারা, মানে জনগণের দৃষ্টিতে পরক্ষণে দেখা গেল তারাই সঠিক ছিলেন, তাদের কোনো দোষ ছিল না। এই তেমন কোনো দোষ ছিল না, এই জিনিসটা আমরা লক্ষ্য করলাম। তখন তাদের দোষ যে ছিল না সেটা প্রমাণিত হয়েছে একই আদালতের পরে, কিন্তু ততদিন পর্যন্ত তিনি আর জীবিত ছিলেন না, তাকে তো
বিষ পান করে বা কাউকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কাউকে মানে নির্মমভাবে যেভাবে হত্যা করা প্রয়োজন, সে তাদের মূল টার্গেট ছিল হত্যা করা। তারা সেটা করেছেন, আমরা সেটা জানি। তারা কিন্তু লিউদা বেঞ্চির কথাও আমরা জানি। লিউদা বেঞ্চিও এই পর্যায়ের একই প্রকৃতিতে তাকে, যদি তিনি নির্দোষ ছিলেন পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে, তার তথ্যটাই সঠিক ছিলেন, রাষ্ট্রের জন্য অনেক কল্যাণকর ছিলেন, সেটা বুঝতে অনেক দেরি হয়েছে, ততদিন তো তাকে মেরে ফেলা হয়েছে। তো প্রসিকিউটরের সেই কথাটা আসলে আমার, উনি স্মরণ করিয়ে রাষ্ট্রকে বা ইয়েকে স্মরণ করিয়ে দিয়ে কিসের ইঙ্গিত করলেন, সেটা আসলে যারা বিবেকবান মানুষ তাদের অবশ্যই বোঝার সক্ষমতা রয়েছেন। তো আসলে আমরা দেখতে পেলাম শেখ হাসিনা যদি এইভাবে সত্যিকার অর্থে যে ফাঁসির রায় লেখা হয়েছে সেটা যদি ফাঁসি দিয়ে দেয়, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আর মনে করেন যে ইয়ে হবে না, মেরুদণ্ডহীন একটা রাষ্ট্র হয়ে যাবে। সেটারই পায় তারা চলতেছে, এবং অলরেডি আমরা শেখ হাসিনার রায় বাস্তবায়নের যদি বাস্তবায়ন করতে পারে তারা, তাহলে সেই বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাবো। তার কারণ যে এটাই যে রাষ্ট্র চালাতে হলে অনেক ধরনের মানুষ, মেনি ম্যান মেনি মাইন্ড যেটাকে বলে, বিভিন্ন মতের ধর্মের মানুষ বসবাস করে। এক একজন এক এক কথা বলবে, কেউ উগ্র হবে, কেউ শান্ত হবে, কেউ মধ্যম পন্থা অবলম্বন করবে। এইভাবে আমাদের রাষ্ট্রটা চলে। তো শাসককে অনেক কঠোর হতে হয় রাষ্ট্র চালানোর ক্ষেত্রে। শুধু মায়াবী যেখানে কোমলতা সেখানে কোমলতা, যেখানে মায়া দেখানো দরকার সেখানে মায়া দেখাবে, যেখানে শক্ত হওয়া প্রয়োজন সেখানে শক্ত হওয়া প্রয়োজন। শেখ হাসিনার এই গুণাবলী কিন্তু ছিল। শেখ হাসিনার এই গুণাবলী ছিল বিদায় শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের ইতিহাসে একটানা 15 বছর শাসন কার্য বা শাসনভার ছিলেন। এত প্রতিকূলতার মাঝেও তিনি তার শাসনভারকে শক্ত করে টিকে রেখেছেন। তিনি শক্ত শাসক হিসেবে ছিলেন, আমরা ধরে নিতে পারি। না হলে যারা নরম দিলওয়ালা ছিলেন তারা কিন্তু বেশি দিন টিকতে পারেন না ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি বহাল রেখেই ছিলেন, কাউকে টুটি চেপে ধরেন নাই, কাউকে নির্বাচনে আসার জন্য বাধা প্রদান করেন নাই। তো সেগুলি আমরা যখন দেখতে পেলাম, কিন্তু এখন কিন্তু তার উল্টোটা দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যারা বাংলাদেশের অর্ধেকেরও বেশি কী করেন, প্রতিনিধিত্ব করেন মানুষের, তাদেরকে এখন কথা বলতে দেওয়া হচ্ছে না, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে। কিন্তু শেখ হাসিনার সময় আমরা এটা দেখতে পাইনি যে নির্বাচন করতে পারবে না, নির্বাচনে আসতে পারবে না, তাদেরকে নির্বাচন করতে দিব না, এই ধরনের ক্যাটাগরিগুলি কিন্তু দেখিনি। কেউ নির্বাচন করলে তাকে মবের আওতায় নিয়ে আসবো, কেউ তারা প্রত্যেকের স্ব স্লোগান দিতে পেরেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার আসলে আলোচনার বিষয় যেটা সেটা আমি বলে ফেলেছি আপনাদেরকে। তো এখন আর আলোচনাটা দীর্ঘায়িত করব না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।